আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৫ই জুন ২০২৫। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএনপিকে চূড়ান্ত সতর্ক করলেন অ্যাটর্নি জেনারেল, সামনে ৩টি ফাঁদ। এই বিষয়ের উপর আলোচনা করব পূর্ণাঙ্গভাবে। তার আগে একটি ভিডিও ক্লিপ আমরা দেখে নিতে চাই। এই ভিডিও ক্লিপে অ্যাটর্নি জেনারেল চরম সত্য কিছু মন্তব্য করেছেন। চলুন আমরা দেখে নেই এই ভিডিওটি। আপনারা যদি সেই পথে হাঁটা শুরু করেন তাহলে আমরা মনে করব ইতিহাস আপনাদের কখনো ক্ষমা করবে না। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। জুলাই বিপ্লব হয়েছে বলেই আপনারা জোর গলায় বুক উঁচিয়ে, কণ্ঠ উঁচিয়ে কথা বলতে পারছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান চরম সত্য কিছু কথা বলেছেন। তিনি ঝিনাইদহের বিএনপির এক অনুষ্ঠানে এই কথাগুলো বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান তিনি ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ৮ই আগস্ট ২০২৪-এ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। প্রিয় দর্শক, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত। অ্যাটর্নি জেনারেল হবার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। সুপ্রিম কোর্টে মানবাধিকারের প্রশ্নে যে কোনো সুশাসন এবং গণতন্ত্র বিষয়ক আন্দোলন সংগ্রামে অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানকে সবসময়ই সরব থাকতে দেখা গেছে। মোহাম্মদ আসাদুজ্জামান তিনি ঝিনাইদহের বিএনপির একটি অনুষ্ঠানে গিয়ে বিএনপিকেই এই ধরনের সতর্ক বার্তা দিয়েছেন। প্রিয় দর্শক, এই আলোচনা আমরা যদি স্পষ্টভাবে শুনি বা কান খাড়া রেখে শুনি, তাহলে কি বুঝবো? ৫ই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর বিএনপির উপর বিশাল দায়িত্ব বর্তিয়েছে। কেউ স্বীকার করুক আর না করুক অথবা প্রতিহিংসা করুক, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জনপ্রিয় দলও বটে। সুতরাং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে কতটুকু জন আকাঙ্ক্ষা বিএনপি পূরণ করতে পেরেছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। বিএনপি কি আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণে অগ্রগামী ভূমিকা পালন করতে পারবে? বিএনপি কি জনতার যে আকাঙ্ক্ষা, ঘুষ, অপসংস্কৃতি, দুর্নীতি মুক্ত একটা চমৎকার বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার, সেই অঙ্গীকারকে রক্ষা করতে পারবে? এই প্রশ্নগুলো এখন সামনে এসেছে। অনেক রাজনীতি বিশ্লেষক তারা গত ১০ মাসে বিএনপির কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ করছেন। প্রিয় দর্শক, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান যে সতর্কবার্তা দিলেন, এই সতর্কবার্তাদের মধ্য দিয়ে এটা স্পষ্ট হলো যে বিএনপিও আসলে জনগণের মন জয় করতে না পারলে তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। এই আলোচনা এবং গত ১০ মাসের বিএনপির কর্মকাণ্ড এবং মানুষের যে প্রত্যাশা, সেগুলোর উপরে যদি আমরা দাঁড়িয়ে কথা বলি, তাহলে বিএনপির সামনে ৩টি ফাঁদ রয়েছে। সত্যিকার অর্থেই ৩টি ফাঁদ। এই ফাঁদ ৩টি আমরা দেখতে পাবো যখন ইতিহাসকে সামনে রাখবো। এই উপমহাদেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতিও আমাদের নখদর্পণে থাকবে। ৩টি বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে ভারতীয় আধিপত্যের কাছে নতি স্বীকার। দ্বিতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক সাম্প্রদায়িকতা। আর তৃতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক অপসংস্কৃতি। প্রথমটাতে আসি, ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার। গত ১৬ বছর যে সরকারটি আমাদের উপর ফ্যাসিবাদকে চাপিয়ে দিয়েছিল, তাদের মূল শক্তির উৎস ছিল ভারত। ৩টি নির্বাচন তারা করেছে। ২০১৪, ২০১৪-তে তারা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করেছে। নিরঙ্কুশভাবে একাই নির্বাচনের আগেই বিজয়ী হয়ে গেছে তারা। এরপর আমরা দেখলাম ২০১৮ রাতে তারা ভোট অনুষ্ঠান করেছে। এরপর ২০২৪-এর সর্বশেষ যে নির্বাচন, সেটিতে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছে।
এই ৩ টি নির্বাচন অনুষ্ঠানের সময়কালে আমাদের প্রতিবেশী ভারতের পক্ষ থেকে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়নি। বরং যখনই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে, সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের নির্বাচনে বিএনপি জামাত সহ বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। এটাকে কিভাবে দেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়? তখনই কিন্তু একটা কমন উক্তি বারবার করা হয়েছে যে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এই বিষয়ে কোনো ধরনের নাক গলাবো না। কিন্তু দেখুন ২০২৪ এর ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নানাভাবে, নানা বিষয়ে বাংলাদেশকে ছবক বা নসিহত করে যাচ্ছে। সর্বশেষ তারা নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কখন হতে হবে সেটি নিয়ে নসিহত করেছে। তাহলে দেখুন কতটা ওই ফ্যাসিবাদের প্রতি আসক্ত হলে ভারতের বর্তমান সরকার এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। মানুষ কিন্তু সম্মিলিতভাবে প্রতিরোধ করে রাজপথে নিজেদের মাহাত্ম্য ঘোষণা করেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে তারা জীবন ঢেলে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই যে গণ অভ্যুত্থান এটি যদি আমরা সাদা চোখে দেখি তাহলে দেখব যে এর মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। কিন্তু আরেকটু গভীরভাবে যদি দেখি এর মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও কঠিন হুঙ্কার ছুড়েছে জনগণ। এখন এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আবার যদি ভারতীয় আধিপত্যের কাছে নতি স্বীকার করে তাহলে ১ বছর হোক, ২ বছর হোক জনগণ অবশ্যই তাদেরকে ছুঁড়ে ফেলবে। ২৪ এর গণ অভ্যুত্থানের একটা ইউনিক দিক হচ্ছে যে এখানে কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে এবং তারা এটা বলেছে যে আমাদের দেশ আমরাই এর নীতি নির্ধারণ করব। ভিনদেশী কোনো বর্গী আমাদের নীতি নির্ধারক হবে তা কখনোই মেনে নেব না। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে এটা উপলব্ধিতে নিতে হবে যে কোনোভাবেই ভারতীয় আধিপত্যের কাছে নতি স্বীকার করা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক সাম্প্রদায়িকতা। ট্যাগ দেওয়ার রাজনীতি বা স্টিগমাটাইজ করা। আপনারা জানেন যে ফ্যাসিবাদের একটা নিয়ামক হচ্ছে ট্যাগিং এর রাজনীতি। আপনার মতের সঙ্গে কারো মত মিলল না বা আপনার রাজনৈতিক দল করে না। অথবা ওই ব্যক্তিটি আপনার রাজনৈতিক দলও করে না অথবা কোনো দলই করে না। কিন্তু কেবলমাত্র কোনো দল না করার কারণে বা আপনার মতের অনুসারী না হওয়ার কারণে তাকে সমাজের অপাংক্তেয় ঘোষণা করা, তাকে তার প্রতিভাকে ছুঁড়ে ফেলে দেয়া, তাকে রাষ্ট্রের কোনো পর্যায়ে কোনো স্থান না দেওয়া, প্রতিভাকে অবমূল্যায়ন করা। একটা ট্যাগ দিয়ে দেওয়া যে তুমি মৌলবাদী বা তুমি নাস্তিক বা তুমি এটা ওটা। এই ট্যাগ দিয়ে আপনাকে সমাজ থেকে বিচ্যুত করে দেয়া। আপনার অধিকারকে হরণ করা। এটাই আমরা বিভিন্ন সময়ে দেখেছি। শুধু ১৬ বছর নয়, এর আগেও আমরা দেখেছি। এবার এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে একটা বিদ্রোহ উচ্চারণ করেছে এদেশের মানুষ। সুতরাং বিএনপিকেও আগামী দিনে এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রাখা প্রয়োজন। অনেকে বলবেন যে, "কেন ভাই বিএনপিকে এত কথা বলছেন? আর কোন দল নেই?" কেন বলছি? বিএনপি সবচেয়ে বড় দল। সবচেয়ে বেশি তাদের জনপ্রিয়তা, মানুষের কাছে প্রত্যাশাও তাদের বেশি। এজন্যই বলছি। আর তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে অপসংস্কৃতির ধারাবাহিকতা বন্ধ করা। অপসংস্কৃতি কি? ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মানুষের অধিকার হরণ করা। এই অপসংস্কৃতিগুলো বিএনপিকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। ইতোমধ্যে বিএনপির অসংখ্য নেতাকর্মী এইসব অপরাধে বহিষ্কৃত হয়েছেন। বিভিন্ন জায়গায় জনগণের উপর বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী জুলুম চাপিয়ে দিচ্ছেন। এগুলোর বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যে সাধারণ মানুষও আবার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। সুতরাং বিএনপির সর্বস্তরের জনশক্তিকে একটা শৃঙ্খলার মধ্যে চেইন অফ কমান্ড এর মধ্যে রাখার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে নিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথকে প্রশস্ত করতে হবে। অনেকে বলে থাকেন বিএনপির জনপ্রিয়তার আসলে উৎস কি? এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেটা মনে করি বিএনপির জনপ্রিয়তার পাটাতন দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা এবং সুশাসনের উপর। তিনি সামান্য সময় পেয়েছিলেন তার শাসনকালের। কিন্তু এই দেশকে যা দেখিয়েছেন
নির্মোহভাবে দুর্নীতিমুক্ত থেকে নিজে যে উদাহরণটি তৈরি করেছেন, এরপরে অনেক লম্বা সময় ধরে এই উদাহরণই কিন্তু আমাদেরকে আলো দেখিয়েছে। সুতরাং আজকে বিএনপিকে উপলব্ধি করতে হবে, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে, যে বিএনপির শক্তি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও সুশাসনের শক্তি। সেখান থেকে বিচ্যুত হলেই বিপদ। সুতরাং ৩ টি ফাঁদ থেকে বিএনপি দূরে থাকুক। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বিএনপির একজন সাবেক নেতা হয়েও তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অবস্থায় যে সতর্কতা উচ্চারণ করলেন, তা অবশ্যই এই সংগঠনের নেতাকর্মীদের মেনে চলা উচিত। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।